নমস্কার, হেডলাইন্সের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কিন্তু আজকে সাফ কথা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমাদের আজকের বিষয় আপনারা কিন্তু জেনে গেছেন, টিবিএসসি নিয়ে আমরা আলোচনা করব। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারির বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই আপনারা সকলেই জানেন, রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টিবিএসসি বোর্ডের যথারীতি শেষ হয়ে গেছে। এখন কিন্তু চূড়ান্তভাবে খাতা দেখার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমরা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমাদের আজকের স্টুডিওতে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি, চলুন একবার পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক পাশেই আছেন ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী, টিবিএসসি বোর্ডের সভাপতি। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। আমরা অত্যন্ত আনন্দিত আপনাকে পেয়ে। তার ঠিক পাশেই আছেন স্যার জ্যোতির্ময় রায়, ওএসডি অফ টিবিএসসি বোর্ডের। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। তো আমরা জ্যোতির্ময় স্যারকে তো অনেকবার পেয়েছি, তবে আমাদের এই প্রথমবার আমাদের সুযোগ হলো, সৌভাগ্য হলো যে আমরা ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী স্যারকে আমরা আমাদের স্টুডিওতে পেলাম। তো সবার প্রথমে স্যার অল্প করে ছোট্ট করে শুনবো, কেমন লাগছে আজকে এসে? আমাদের হেডলাইন্স ত্রিপুরা সারা উত্তর পূর্ব ভারতে, বিশেষ করে প্রণববাবু এবং হেডলাইন্স ত্রিপুরা যারা কাজের সাথে বিভিন্ন কাজে যারা যুক্ত আছেন, এদের সুপরিচালনায় হেডলাইন্স ত্রিপুরা আজকে সারা ভারতবর্ষে পরিচিতি পেয়েছে এবং সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়। আমার এক আত্মীয়, ওরা বিদেশে থাকেন, লন্ডন থাকেন, আমাকে একদিন জিজ্ঞেস করছেন, হেডলাইন্স ত্রিপুরা এটা কেমন তোমাদের? এই তো খুব খবর ইত্যাদি অনেক কিছু দেখি, বেশ ভালো চালাচ্ছে তারা। তো আমি এদিক থেকে আমাদের ত্রিপুরার এই যে একটা বিভিন্ন প্ল্যাটফর্ম, তো এটার এত মানে যেভাবে উত্থান, খুব তাড়াতাড়ি প্রচার যেটা হচ্ছে, তার কাজকর্মের মাধ্যমে আমি আন্তরিকভাবে হেডলাইন্স ত্রিপুরার আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি এই হেডলাইন্স ত্রিপুরা একদিন যেভাবে চলছে সারা ভারতের অন্যতম অত্যন্ত উজ্জ্বল একটা প্ল্যাটফর্ম আমরা এখানে আগরতলায় পাবো। একদম একদম, অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা একটু যাব আমাদের মূল আলোচনার বিষয়, টিবিএসসি বোর্ড, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটা নিয়ে রাজ্যের ছেলে মেয়েদের একটা ভরসার স্থান, রাজ্যের অভিভাবকদের একটা নিরাপদের, একটা আশ্বস্তের জায়গা, এবং আমাদের সকলেরই দৃষ্টি এই দিকটায় থাকে যখনই বোর্ড পরীক্ষাগুলো আসে, যখনই খাতা দেখার প্রক্রিয়া, রেজাল্টের ব্যাপারগুলো হয়। তো আপনার কাছ থেকে একটু শুনবো যে পরীক্ষা সংক্রান্ত বিষয় তো শেষ, এখন একটা বড় দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের উপর, সেটা কবে থেকে শুরু হচ্ছে? আমাদের ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট 10+, যেটা মাধ্যমিক পরীক্ষা গত 18 তারিখ শেষ হয়ে গেছে, আর উচ্চ মাধ্যমিক যেটা, এটা 23 তারিখ শেষ হয়ে গেছে। এখনই আমাদের প্রস্তুতি চলছে পুরোপুরি ভাবে। পরীক্ষার খাতাগুলো আমাদের ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন করতে হবে। পরীক্ষার খাতা দেখা হয়ে গেলে খুব তাড়াতাড়ি রেজাল্ট আউটের চেষ্টা হবে। গতবার আমরা অন্ততপক্ষে বোর্ড প্রতিষ্ঠার পর থেকে স্বাভাবিক যেভাবে রেজাল্ট আউট হতো, তার চেয়ে অন্ততপক্ষে 10 দিন আগে রেজাল্ট পাবলিশ করেছিলাম। এবার পরীক্ষাও আমরা, গতবার হয়েছিল 1 মার্চ থেকে, এবার পরীক্ষা হয়ে গেল 24 মার্চ থেকে। রেজাল্ট আউট করার সময়তে আমরা অন্ততপক্ষে মে মাসের অ্যারাউন্ড 15th, মে মাসের 20 তারিখের মধ্যে রেজাল্ট আউট আমরা সম্ভাব্য একটা তারিখ মোটামুটি মে মাসের 20 তারিখ চেষ্টা করছি, 20-র মধ্যে যেন অবশ্যই আউট করতে পারি, সেটার চেষ্টা চলছে। এবং কবে থেকে মানে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের খাতা মূল্যায়নটা শুরু করবেন? এটা মূল্যায়ন শুরু হবে আগামী 2 তারিখ থেকে। আচ্ছা, 2 তারিখ, 2 এপ্রিল। মূল্যায়নের জন্য আমাদের আগরতলাতে সবাই বিভিন্ন যাদের নিয়োগ করা হয়ে গেছে, নিয়োগপত্র দেওয়া হয়ে গেছে, সবাই পেয়েছেন, ওরা আসবেন। আমাদের দ্বাদশ শ্রেণীর 2টো স্কুলেতে মূল্যায়ন হবে, আর মাধ্যমিকের যেটা, সেটা মূল্যায়ন হবে 4টে স্কুলে। আচ্ছা, দ্বাদশের মূল্যায়ন হবে ওই বর্দওয়ালি স্কুল নাম্বার 1, নাম্বার 2 নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, এই 2টো স্কুলে হবে দ্বাদশের মূল্যায়ন। আর মাধ্যমিকের মূল্যায়ন হবে 4টে স্কুলে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে কামিনী কুমার স্মৃতি বিদ্যালয়, 2 নম্বর বোজ্জং গার্লস স্কুল, 3 নম্বর বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, 4 নম্বর বিজয় কুমার গার্লস হায়ার সেকেন্ডারি। 4টে স্কুলে মূল্যায়ন হবে। আর
দ্বাদশ শ্রেণীর মূল্যায়নের জন্য আমাদের হেড যিনি বসবেন, বোর্ডের একজন ওএসডি দীপ্তাংশু প্রকাশ দত্ত, উনি নেতাজি স্কুলে বসবেন। দীপ্তাংশু প্রকাশ দত্ত, ঠিক আছে। এখান থেকে উনি দুটো স্কুলকে কন্ট্রোল করবেন। আর মাধ্যমিকের জন্য, আর মাধ্যমিকের মূল্যায়নের জন্য আমাদের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি হচ্ছেন অভিজিৎ ভট্টাচার্য, উনি বিজয় কুমার স্কুলে বসবেন। অভিজিৎ ভট্টাচার্য। আর আমাদের অফিসে যারা ওএসডি আছেন এই দুজন তো দুদিক দেখবেন, এছাড়াও যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে বিভিন্ন ব্যবস্থাপনায় দেখা পরিদর্শনে থাকবেন, এর মধ্যে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বোর্ডের ওয়ান অফ দ্য ভেরি স্ট্রং পিলার্স জ্যোতির্ময় দত্ত, উনি থাকবেন। আরেকজন পল্লবকান্তি সাহা, এরা দুজন থাকবেন। একদম। আরো কয়েকটা বিষয় আপনার কাছ থেকে শুনবো, আমরা জ্যোতির্ময় বাবুর কাছ থেকে একটু শুনতে চাইবো। আপনি তার আগেও অনেকবার আমাদের এই ডাকে সাড়া দিয়ে এসেছিলেন, এবারও আপনাকে আমরা পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো একটু শুনবো যে গুরু দায়িত্বটা স্যার বললেন আপনি পালন করে চলছেন টিপিএসসি বোর্ডের অনেকদিন ধরেই, তো কি রকম একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন? তো টিবিএসসি বোর্ড তো আর নতুন কিছু না, সে আমরা নিজেরাও টিবিএসসি বোর্ডের আওতায় আছি। এখন তো টিবিএসসি সিবিএসসি এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, মানে কার থেকে কার পাল্লা বেশি। তো দুটোই খুব ভালো আমার কাছে। তো আপনার থেকে একটু শুনবো পরিবর্তনটা কি দেখছেন? আমরা একটু ভালো আছি, রেজাল্ট দেখছে যে টিবিএসসি অনেক বেটার আছে, দেখা যাক ভবিষ্যতে দুটোই হয়ে যাবে। দেখুন, যে ছাত্র জীবন থেকে শিক্ষকতার জীবন, প্রধান শিক্ষকের জীবন, সবসময়ই আমার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক ছিল। 2020 সনে আমাকে এখানে ওএসডি করে পাঠানো হয়েছিল বিশেষ গুরু দায়িত্ব দিয়ে। তো সেখান থেকে চেষ্টা করে এখন পর্যন্ত যাচ্ছি যেন যে যে দায়িত্বগুলো বলে পাঠানো হয়েছিল, ওখানে দেওয়া হয়েছিল, সেগুলো সুষ্ঠুভাবে সুচারুভাবে সম্পন্ন করা যায়। দুটো দিকে, একটা হচ্ছে প্রশাসনিক, আরেকটা হচ্ছে জনসাধারণের সুবিধার্থে তৎক্ষণাৎ সমস্ত কাজ যেন হয়ে যায়, পেন্ডিং না থাকে, ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো চেষ্টা করে যাওয়া হচ্ছে। সাথে অবশ্যই আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাতে তো কোনো সমস্যা নেই। তো সেইভাবে বিগত দিনের আমার কিছু অভিজ্ঞতা রয়েছে, বিদ্যালয় পরিচালনা এবং অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন লাইনের কারণে কিছু অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই আসলে এই কাজগুলো আমরা করছি। এবং 2018-র আগে এবং পরে যেটা দেখছি, আমি 20-এ জয়েন করি, তারপরে রেডিক্যাল চেঞ্জ অনেকগুলো হয়েছে, রিফর্ম হয়েছে বলবো আমি পরবর্তী সময় আস্তে আস্তে। ছাত্রছাত্রীদের স্বার্থেও অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়া বোর্ডের সঙ্গে যারা সম্পর্কযুক্ত ছাত্রছাত্রী ছাড়া আদার দেন স্টুডেন্টস, তাদের বেলাও অনেকগুলো সংস্কার নেওয়া হয়েছে। তো যেগুলো সুফল আমরা দেখতে পাচ্ছি, আগামীতে হয়তো ধীরে ধীরে আরো দেখতে পাবো। একদম একদম। তো আমি একটু ধনঞ্জয় স্যারের কাছ থেকে একটু শুনতে চাইবো যে এই বছর মোটামুটি কি মানে পরিকল্পনায় কি কোনো কিছু পরিবর্তন রাখা হয়েছে, না গত বছর যেরকম ছিল ঠিক একই রকম ভাবে মূল্যায়নের ব্যাপারটা? পরিকল্পনা করার সময়তে আমূল পরিবর্তন বিশেষ কিছু হয়নি। আচ্ছা। তবে একটা ব্যাপার আমি যেটা লক্ষ্য করেছি, এইবারেতে যখন আমি গতবারে ছিলাম বোর্ডের যখন পরীক্ষা হয়, তো এবার গতবারের চেয়ে পাবলিক রেসপন্স এবং আরো কতগুলো দিক থেকে অনেক বেটার, অনেকটা ভালো পরিবেশ পেয়েছি। যেমন কতগুলো ব্যাপারে বলি, আমার খুব দারুণ স্ট্রাইক করেছে, যেটা আমি বোর্ড পরীক্ষা চলাকালীন অন্তত 25 থেকে 30টা সেন্টার বিভিন্ন ভিজিট করতে গেছি। যাবার পর একটা ব্যাপার যেটা দেখলাম, প্রত্যেকটা জায়গায় যারা জনপ্রতিনিধি আছেন, বিভিন্ন এমএলএ বা অন্য গণপ্রতিনিধি, অনেক গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধান থেকে আরম্ভ করে অনেকে থাকেন, সারা ত্রিপুরায় বিভিন্ন দিকে জনগণের প্রতিনিধিরা যেভাবে সাড়া দিয়েছেন বোর্ডের পরীক্ষাটা সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য, একটা হেলদি অ্যাটমসফিয়ার পরীক্ষার হলে স্যাংটিটি বজায় রাখার জন্য ওরা যা করেছেন, সত্যিই আমি খুব গর্বিত বোধ করি। আমার মনে আছে ওই যেমন সোনামুড়া বক্সনগর, সেখানে কিছু আমি কমপ্লেন পেয়েছিলাম। এখানে যিনি গণপ্রতিনিধি আছেন উনি বোর্ডে ঢুকে কিছু যেটা উচিত না এমন কথাবার্তা বলছেন, এবং পরীক্ষা শুরু হওয়ার পরে ঢুকেছেন। যারা আমাকে কমপ্লেনটা করেছেন ওদের সামনে বলেছি আমি নির্দিষ্টভাবে ওই সেন্টারে যারা দায়িত্ব আছেন ওদের কাছ থেকে কমপ্লেন না পেলে আমি কোনো স্টেপ নেব না।
ওরা চলে যাবার পর তার পরের দিনই আমি ওনাকে জ্যোতির্ময় বাবু এবং বোর্ডের পল্লব বাবু, দুজন ওএসডি, ওরা খুব দায়িত্বশীল মানুষ, ওদের বললাম আপনারা গিয়ে দেখে আসুন, এই কমপ্লেন পেয়েছি। উনি ওনার ছেলে অসুস্থ হওয়াতে হঠাৎ হায়দ্রাবাদ যেতে হলো জরুরি অবস্থায়। পল্লব বাবু আরেকজনকে নিয়ে উনি গেছেন। যাবার পরে আমাকে যে রিপোর্ট দিয়েছেন দারুণ। উনি বললেন এখানকার যিনি গণপ্রতিনিধি আছেন, বোর্ডের পরীক্ষা যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়ে থাকে প্রত্যেকটা সহযোগিতা উনি করেছেন। ছেলে মেয়েদের অভিভাবক যারা আসবেন ওদের পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে বাইরে বসার জন্য শেড দিয়ে, বলছেন অন্ততপক্ষে 40,000 টাকা খরচ করেছেন উনি নিজের পকেট থেকে। জলের বোতল দিয়েছেন, টিফিন, মানে খুবই হেল্প করেছেন। আর স্থানীয় জনসাধারণ যারা আছেন ওরা বলছেন আমাদের মনে করতে পারছি না আমাদের গণপ্রতিনিধি এত পজিটিভ ওয়েতে এইভাবে কখনো সাড়া দিয়েছেন। খুব ভালো লাগলো। কাকরাবন গেছি, এবার এরকম একটা সিনারি খুব দেখা গেছে সব জায়গায়। হ্যাঁ, সব জায়গায়। এটা একটু মানে আমাদের রাজ্যবাসীর পক্ষে অত্যন্ত ভালো একটা সাইন, লক্ষণ, পজিটিভ। ওই কাকরাবনে গেলাম, শ্যামাপ্রসাদ হায়ার সেকেন্ডারি স্কুল আছে। যাবার পর একটা হল ঘরে ওরা পরীক্ষা দিচ্ছে, দেখলাম জানলাগুলো মানে মনে হয় যেন 2 দিন আগেই তৈরি করা হয়েছে, জানলার কোনো হুক লাগানো হয়নি, বাতাস এলে অসুবিধা হবে। আমি যিনি ইনচার্জ ওনাকে বললাম এ কি অবস্থা, আপনারা এগুলো ঠিক করতে পারলেন না? উনি বললেন স্যার এগুলো কালকে রাত্রে 11টার সময় কাজ হয়ে গেছে। কালকে রাত্রে 11? বললো আমাদের এখানকার যিনি মাতার বাড়ির যিনি জনপ্রতিনিধি উনি এগিয়ে গিয়ে বলছেন রাত, বলতে গেলে দিন রাত 24 ঘন্টা উনি থেকে রাত 12টার সময় গেছেন এখান থেকে, বিভিন্ন কাজ ঠিকঠাক করে। এই ফ্যানগুলো এটা একটা আমূল পরিবর্তন, আমূল পরিবর্তন। কারণ আমরা ছোট থেকে বড় হয়েছে এরকম পরিবেশ কিন্তু আমরা দেখিনি। আমি বিশালগড়ে গেছি, একটা স্কুলে গেলাম, ওরা বলছেন যে বিশালগড়ের যিনি এমএলএ আছেন কিভাবে যে কাজ করেছেন, তারপরে বিভিন্ন দিক সবকিছু। ওই আরো ওই আমি মেলাঘর যাওয়ার সময়তে এখানে নলছড় একটা কনস্টিটিউয়েন্সি আছে, সেখানকার এমএলএ যিনি আছেন উনিও অনেকটা পজিটিভ স্টেপ নিয়েছেন, এটাও কয়েকজন বললেন আমাকে। তো বিভিন্ন দিক থেকে, যেমন ধর্মনগর, সেখানে এমনটা রেসপন্স আমরা পেয়েছি। এটা সত্যি আমাদের বোর্ডের পক্ষে এরকমও দেখা গেছে ছেলে মেয়েদেরকে খুব করে মানে এনকারেজ করার জন্য, যারা দারুণ এনকারেজ করেছেন, তাদেরকে ফুল দিয়ে দেওয়া, একটু দেওয়া, চকলেট দেওয়া বা এনভেলপ দেওয়া, কলম দেওয়া, এরকম অনেক কিছু দেখলাম আমরা। ইনোভেটিভ। এইটুকু নয়, পরীক্ষা শুরু হওয়ার দিন 10 থেকে 12 দিন আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত ক্যান্ডিডেটদের নিয়ে ওয়ার্কশপও করেছেন, এই খবরও আমাদের কাছে আছে। এটা একটা শুভ দিক, একটা ভালো দিক। এটা আমাদের ত্রিপুরার শিক্ষার ইতিহাসে আজকে দেখুন, শিক্ষা 1976 সালের 1 জানুয়ারি আমাদের মধ্য শিক্ষা পরিষদ চালু হয়েছিল। তার আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্র। আচ্ছা, চালু হবার পর থেকে ত্রিপুরা বোর্ডে আমি কখনো শুনিনি একটা কতগুলো অদ্ভুত। আমাকে কয়েকটা সংবাদপত্রে যারা প্রতিনিধি প্রশ্ন করেছেন কজন এক্সপেল হয়েছে এবার, নান, একজনও নেই। একজন স্টুডেন্টও, মানে দ্যাট ইজ নো কেস অফ এক্সপালশন, এটা ওরা ভাবতে পারেন না। তারপর আরেকটা খুব ভালো দিক মনে হলো, আমরা বোর্ডে যারা কর্মচারী প্রত্যেকে একটা টিমের মতো, মানে দারুণভাবে যখন দরকার এভাবে কাজ করতে হয়। একজন স্টুডেন্টও বলেনি যে প্রশ্নটা খারাপ হয়েছে। আমি বরঞ্চ যেখানে গেছি প্রশ্ন বলে আজকে একটু খারাপ হয়েছে, একজনও ওষুধ উপায় অবলম্বন করেননি, একজনও বলেননি যে প্রশ্ন টাফ হয়েছে বা খারাপ, মানে প্রশ্নপত্রের বিরুদ্ধে কোনো কমপ্লেইন নেই, কোনো এক্সপালশন কেস নেই। আর যারা মাস্টারমশাই আমাকে দু এক জায়গায় বলছেন স্যার মনে হচ্ছে ছেলেগুলো নকল করা ভুলে গেছে। এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে। একটা শিক্ষার সুন্দর পরিবেশ যখন তৈরি হতে যায়, আর বিশেষ করে আমরা আমাদের সম্মানিত শিক্ষামন্ত্রী যেভাবে বিভিন্ন সময়ে কথাবার্তা বলেন, আলোচনাও কিছু দরকার হলে আমাকে ডাকেন, যেভাবে কথাগুলো বলেন এটা আমি উৎসাহিত বোধ করি। উনি চান আন্তরিকভাবে যেন বোর্ড শিক্ষা ব্যবস্থার মধ্যে ভালো একটা পরিবেশের সৃষ্টি হয়। একদম, এবং সেই পরিবেশটা হয়েছে দেখেই আমরা হয়তোবা ছাত্রছাত্রীদের এত একটা বড় সংখ্যক ছাত্রছাত্রী মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সম্পন্ন করেছেন। এখন
তাদের ফল প্রকাশ হবে এই মূল্যায়নটার পর, এবং একটা দারুণ মূল্যায়ন শিক্ষক শিক্ষিকারা, রাজ্যের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করতে যাচ্ছেন। মানে সেই মূল্যায়নের একটা পর্বের মধ্য দিয়ে এটা আজকে একটা আলোচনা সভা হয়েছে বোর্ডে। ঠিক ঠিক ঠিক। যারা প্রধান পরীক্ষক আছেন, হেড এক্সামিনার, তাদের নিয়ে আমরা দুটো শিফটে আলোচনা করেছি। তো সেই হিসেবে মূল্যায়ন প্রক্রিয়াও শুরু হয়ে যাবে, সেটাও একটা বড় আকার, একটা ভালো দিক হয়ে যাবে, এবং সেটা সত্যি খুব ভালো। আচ্ছা, এই বছরের যে আরেকটা বিষয় যেটা আমরা মানে কিছুক্ষণ আগেই আমরা জানলাম যে এবছর প্রত্যেকটা ভেন্যুর মধ্যে সাবজেক্ট ওয়াইজ কিছু ভেরিফিকেশন মানে ভ্যারাইটি আমরা দেখেছি। মানে আগে যে রকম ভেন্যুগুলো রাখা হতো যেখানে সব কটা বিষয়ই থাকতো একই সঙ্গে, এবার কিছুটা মনে হয় পরিবর্তন এসেছে ভেন্যুতে সাবজেক্ট ওয়াইজ। আমরা জ্যোতির্ময় স্যারও সেটা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার বলুন। এবছর প্রথম মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ইভালুয়েশন উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ ভেন্যু ঠিক করেছে। এই প্রথম। আগে কি হতো, এক একটা ভেন্যুতে সেটা আমরাই নিজেরাই দেখেছি, হ্যাঁ, সব সাবজেক্ট দেখা হতো। তো তাতে আমরা লাস্ট কয়েক বছর ধরে দেখছি যে বিভিন্ন কিছু কিছু অসুবিধা তৈরি হয়। আচ্ছা। এবং একটু সময়, অতিরিক্ত সময়ও লাগে কোনো কোনো ক্ষেত্রে। অনেক সময় এমনও হয় একটা ভেন্যুতে খাতা শেষ হয়ে গেলে ওই সেই শিক্ষক শিক্ষিকাকে আরেকটা ভেন্যুতে অনেক রিকোয়েস্ট করে ওই ভেন্যুতে আবার পাঠানো, যেখানে খাতা বেশি আছে, গতবার হয়েছিল যেখানে খাতা বেশি। তো তাছাড়া আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে খাতার মার্কিং সিস্টেমটা যেন সমভাবে হয়। হ্যাঁ, এটাও একটা বড় লক্ষ্য কিন্তু আমাদের। কারণ এক এক ভেন্যুতে যদি হাফ নম্বরের একটু গন্ডগোল হয় তাহলে কোনো ছাত্র বঞ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের বোর্ডের নিয়মটা হলো, মোটো হলো ইউনিফর্ম ইভ্যালুয়েশন আর মানে এরর ফ্রি ইভ্যালুয়েশন। তো এর জন্য এই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু এবার সাবজেক্ট ওয়াইজ সেন্টার করা হয়েছে। 4টা ভেন্যুতে সাবজেক্টগুলো ভাগ করা হয়েছে। ওই বিষয়ের সমস্ত এক্সামিনার, স্কুটিনাইজার, হেড এক্সামিনার প্রত্যেকে ওই ভেন্যুতেই থাকবে। আচ্ছা, আমরা যদি একবার একটু, যদি আপনার কাছে তথ্য থাকে একটু আমরা জানাতে চাই আমাদের দর্শক বন্ধুদের এবং ছাত্রছাত্রীদের, শিক্ষক শিক্ষিকাদেরকে, যে কোন খানের ভেন্যুতে কি সাবজেক্টটা যাচ্ছে। এটা হচ্ছে বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলে হবে ইংরেজি। সেটা কি মাধ্যমিকের? মাধ্যমিকের বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি, গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল হচ্ছে, সেখানে ইংলিশ এবং সায়েন্সের বায়োলজিটা হবে সেখানে মূল্যায়ন। আচ্ছা। একটু এগিয়ে এলে আমাদের বিজয় কুমার গার্লস হায়ার সেকেন্ডারি, সেখানে হবে বাংলা, সোশ্যাল স্টাডির হিস্ট্রি এবং পল সায়েন্স, আর ভোকেশনালের সংখ্যাটা কম আছে। এই সাবজেক্টগুলো বিকে গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে হবে। কামিনী কুমার হায়ার সেকেন্ডারি স্কুলে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি, আর তার সঙ্গে হবে এসএসটির জিও এবং ইকন। জিও, ফিজিক্স, কেমিস্ট্রি, এসএসটির পার্ট একটা, কিছু পার্ট, জিওগ্রাফি এবং ইকোনমিক্স, সব মাধ্যমিকের। হ্যাঁ। আর লাস্ট হবে বুজং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে হবে অঙ্ক এবং ককবরক, ম্যাথস এবং ককবরক, এই সাবজেক্টগুলি। আচ্ছা, আর বর্দোয়ালি এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে? নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে হবে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন। সেখানে থাকবে ইংরেজি, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, জিওগ্রাফি, সাইকোলজি, বিজনেস স্টাডিজ এবং অ্যাকাউন্টেন্সি। আর বর্দোয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল স্যার আগেই বলেছেন যে সেটাও হবে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কেন্দ্র। প্রত্যেক গত বছরও ছিল, এবারও তাই থাকছে। সেখানে হবে ইতিহাস, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ইকোনমিক্স, সংস্কৃত, ককবরক এবং সোশিওলজি। আচ্ছা, এইভাবে ভেন্যুগুলোতে সাবজেক্ট ওয়াইজ দেখা। মোটামুটি 2 তারিখ থেকে, এপ্রিলের 2 তারিখ থেকে যদি শুরু হয় তাহলে এটা মোটামুটি কতদিন চলবে মূল্যায়নের পর্বটা, একটা আনুমানিক? এবার যেভাবে আমরা লক্ষ্য রেখেছি 20 আগে শেষ করব, মানে এপ্রিলের 20 আগে। হ্যাঁ, বিফোর 20th এপ্রিলের 20 আগে। আবার মাঝখানে পয়লা বৈশাখ ইত্যাদি কিছু অনুষ্ঠান আছে। তো যাই হোক, আমাদের লক্ষ্য হলো 20 এপ্রিল মধ্যে শেষ করা। দেখা যাক, যদি পারি আগেই শেষ করতে পারি। আমাদের এক্সপেকটেশন তার আগেই শেষ হবে। এবার সিস্টেমটা একটু পরিবর্তন হয়েছে, তাতে আমাদের একটা আশা যে তার আগেই হতে বা উত্তরপত্র মূল্যায়ন শেষ হবে। উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে রাজ্যের মানে কত সংখ্যক, অ্যাপ্রক্স একটা মানে এক্সাক্ট লাগবে না, মানে কত সংখ্যক শিক্ষক শিক্ষিকারা নিযুক্ত হচ্ছে? 2224 জন। আচ্ছা, মাধ্যমিকে আছেন এক্সামিনার 1169।
ঠিক আছে স্যার। আর স্ক্রুটিনাইজার আছেন মাধ্যমিকে 153, হুম আর হেড এক্সামিনার আছেন 49, 49 জন। হুম আর 12-তে দ্বাদশ শ্রেণীতে আছেন টোটাল এক্সামিনার আছেন 661, হুম 661 জন। হুম আর স্ক্রুটিনি করবেন হুম 117, 117 জন। হুম হেড এক্সামিনার আছেন 75 জন, 75। হুম এই আর আমাদের এই সংখ্যার মধ্যে ভোকেশনাল টিচারদের সংখ্যাটা যুক্ত হয়নি। আচ্ছা ভোকেশনাল আচ্ছা। যারা খাতাটা একটা আলাদা হালকা সাবজেক্ট। আর মাধ্যমিকে আমাদের টোটাল পরীক্ষা দিয়েছে 29,781 জন। টোটাল অ্যাপিয়ার ইন মাধ্যমিক মাধ্যমিকে 29,781। 781। আর আমাদের পরীক্ষার কেন্দ্র ছিল মাধ্যমিকের জন্য 68, 68টা। ভেন্যু ছিল 145টা। হুম আর দ্বাদশ শ্রেণীতে আমাদের মোট পরীক্ষা দিয়েছে 21,575 জন। হুম সেন্টার ছিল 60, হুম ভেন্যু ছিল 95। হুম এই আশা করা যায় সকলের মুখে হাসি ফুটবে এবং ছাত্রছাত্রী এবং মা বাবা সকলের মুখে এবং শিক্ষক শিক্ষিকারা তো আছেনই তাদের মুখে হাসি ফোটানোর জন্য। তো আপনাদের এত বড় একটা গুরু দায়িত্ব আর এখন একদমই চরম পর্যায়ে প্রস্তুতি চলছে সব দিক থেকে। তো সেখান থেকে আপনারা যে মূল্যবান এতটুকু সময় দিলেন সেটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তো আমি একটু যেহেতু অনুষ্ঠানটা আমি শেষ করে দেব তো একটু জানতে চাইবো যে আপনারা যারা ছাত্রছাত্রী আছেন বা যারা মা বাবারা আছেন সবাই একটু বোর্ড পরীক্ষা মানে একটু টেনশন থাকে, একটু কিছু শুনলে আশ্বস্ত হয়, তো কি বলতে চাইবেন তাদের জন্য? আমি প্রথমে স্যারের কাছ থেকেই শুনবো। আমি আজকে বিশেষ করে দেখুন এই মুহূর্তে আপনি খুব সুন্দর এই ব্যাপারটা বলেছেন, যেটা একটা মেসেজ, একটা বার্তা যেটা দেওয়ার জন্য আমি প্রথম যে কথাটা বলতে চাই সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালিত করতে গেলে এবং ছেলে মেয়েদের রেজাল্ট ভালো করতে গেলে যেমন শিক্ষকের কর্তব্য আছে তেমন অভিভাবকদের যথেষ্ট কর্তব্য আছে, আর গণপ্রতিনিধি যারা আছেন এদেরও কর্তব্য আছে, প্লাস সরকারের দায়িত্ব তো আছেই। এইবার কতগুলো দিক থেকে বোর্ড প্রতিষ্ঠার পর থেকে বিশেষ করে জনগণের প্রতিনিধি, অভিভাবক, বিভিন্ন দিক থেকে একটা ওরা আমাদের ছেলেরা পরীক্ষা দিচ্ছে বোর্ডের ভালোর জন্য আমাদের সহযোগিতা করা উচিত, এই বার্তা ওরা এই মানে কাজ ওরা যে করেছেন এই জন্য ওদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এই জন্য বাড়তে থাকে সেটা আমি চাই। আর দ্বিতীয়ত আরেকটা কথা বলতে চাই, দেখুন আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সারা ভারতবর্ষের মূল্যায়নের দিক থেকে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের পঠন পাঠন পদ্ধতি, প্রশ্ন মূল্যায়ন, খাতার মূল্যায়ন পদ্ধতি এগুলো অত্যন্ত উঁচু ভালো স্তরে আছে। এবং অভিভাবক অভিভাবিকা যারা আছেন ওরা নিশ্চিন্তে এই বোর্ডের উপর নির্ভর করতে পারেন এবং এখানে যদি বোর্ডের সিলেবাস, পঠন পাঠন ইত্যাদি স্কুলের সাথে সহযোগিতা করেন, সতর্ক দৃষ্টি রাখেন, যেটা তাদের কাছ থেকে আমি আশা করি, অনুরোধ করি স্কুলের সাথে সহযোগিতা করে যাবেন এবং সহযোগিতা করলে পরে আমি বিশ্বাস করি ওদের ছেলে বা মেয়ে ভবিষ্যতে জীবনে প্রতিষ্ঠার পথে এটা পরিপূরক হিসেবে কাজ করবে। একদম একদম ঠিক। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি এতটা মূল্যবান সময় আমাদেরকে দিয়ে বাধিত করেছেন। আমি একটু জ্যোতির্ময় স্যারের কাছ থেকে একই রকম ভাবে জানতে চাইবো, সত্যি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ একটা ভরসার জায়গা আমাদের কাছে এবং একটা সুনামের একটা নাম এবং ত্রিপুরা একটা মুখ আমি যদি বলি, তো সেই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার মূল ভিত কিন্তু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উপরই কিন্তু বর্তায়। তো আপনি যদি ছোট্ট করে আমাদের কিছু একটা বলেন বা মেসেজ দেন যারা আমাদেরকে আজকে দেখছেন শুনছেন তাদের জন্য। সর্বপ্রথমেই যে মেসেজটা দিতে হবে সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু ছাত্রছাত্রীদের বয়সের একটা রিল্যাক্সেশন করেছে। 2020-21 আগ পর্যন্ত কিন্তু ছিল যে 16+ হলেই সে মাধ্যমিক পরীক্ষায় এপিআর হতে হবে। এখন কিন্তু বোর্ড সেটা একটা মেমোরেন্ডাম নোটিফিকেশন ডিসিশন নিয়ে করেছে যে 14+ যদি হয়, যে বছর মাধ্যমিক পরীক্ষা দেবে সে বছর যদি 14+ হয় 1 মার্চ, তাহলে সে এলিজিবল হবে। লাইক সিবিএসই তেও কিন্তু এটা আছে। তো অনেক অভিভাবক অভিভাবিকাই বিষয়টা হয়তো বা ততটা অবগত নাও থাকতে পারেন, বিভিন্ন সময় আমাদের কাছে বিভিন্ন মহল থেকে খোঁজ খবর আসে
তো সেই নিরিখে মেসেজটা আমি দিতে চাই যে মধ্যশিক্ষা পর্ষদে কিন্তু এখন 14+ হলেই মাধ্যমিক পরীক্ষার জন্য সে এলিজিবল। এটা একটা নতুন দিক আমি মনে করি। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এখন কোনো একটা সময়ে পর্ষদে আমরাও আসতাম, যখন শিক্ষক ছিলাম বা প্রধান শিক্ষক ছিলাম, বিভিন্ন শিক্ষকরা আসতেন, বছরে সারা বছরই ক্যালেন্ডার সূচি অনুযায়ী পর্ষদে শিক্ষকদের আসতে হতো। আজকে ফর্ম নেওয়া, কালকে ফর্ম জমা দেওয়া, রেজিস্ট্রেশন সবসময় আসতে হতো। এখন কিন্তু কম্পারেটিভলি প্রায় 90% সেই আসা যাওয়া, স্কুলে একটা টিচার থাকতোই টিবিএসসি বোর্ডের কাজের জন্য, এখনো আছেন, ওনারা কাজটা করেন। কিন্তু ওই যে বোর্ডে যে দূর দূরান্ত থেকে আসা যাওয়া, একটা পরিশ্রম, একটা কষ্ট, সেটা কিন্তু এখন 90% নেই বললে আমি চলে। কারণ হচ্ছে এখন অনলাইন রেজিস্ট্রেশন থেকে যদি আমরা শুরু করি ক্লাস 9 এর ক্ষেত্রে, এবং 11 এর এনরোলমেন্ট থেকে শুরু করি, সেগুলো অনলাইন হয়ে যাচ্ছে। এবং অনলাইনে প্রসেস কমপ্লিট হওয়ার পরে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদের পর্ষদে আসতে হয় না, কাউকে আসতে হয় না। যার যার স্কুলে লগ ইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে খুলে সেখান থেকে প্রিন্ট করে ওরা ছাত্রছাত্রীদের দিয়ে দিতে পারে। ফর্ম পরীক্ষার আগে যে 7M 7H ফিল আপ হয়, সেগুলো কিন্তু একটা সময় ম্যানুয়ালি জমা করতে হতো, এখন কিন্তু সেগুলো অনলাইনে জমা হয়ে যাচ্ছে। যার ফলে এই জায়গাগুলো শিক্ষক শিক্ষিকাদের পরিশ্রম অনেকটাই এই জায়গায় কমে গেছে, অনেকটাই কমে গেছে। স্কুল থেকে তার নিজের স্কুল থেকে সে সেটা আপডেট করতে পারছে। আরো একটা দিক আছে, আগে রেজাল্টের ক্ষেত্রে দেখা যেত যে সেগুলো আমাদের স্টেটের বাইরে অন্য জায়গায় সেগুলো পাবলিশ হতো, প্রিন্ট হতো, আসা যাওয়া করতে, রেজাল্ট পাবলিকেশন করতে বহু দেরি হতো। এখন কিন্তু আমাদের পর্ষদ অফিসের মধ্যেই সেগুলোর সমস্ত কিছু হচ্ছে, ডাটা প্রসেসিং থেকে শুরু করে যা যা আছে সব হচ্ছে। আমাদের এখানেই মার্কশিট প্রিন্ট হয়, সার্টিফিকেট প্রিন্ট হচ্ছে, যার ফলে আমাদের কিন্তু কাজটা অনেক সহজ হয়ে গেছে। আমাদের নয়, রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সবার জন্যই মঙ্গল হয়েছে, কারণ ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। এটা একটা উল্লেখযোগ্য দিক। দ্বিতীয় আরেকটা যেটা রয়েছে, যেহেতু উত্তরপত্র মূল্যায়ন নিয়ে এখানে একটা বিশেষ আলোচনা সভার আয়োজন, 76 থেকে বোর্ড প্রতিষ্ঠার পর থেকে শিক্ষক শিক্ষয়িত্রীগণ যে খাতা মূল্যায়ন করেন, ওনাদের যে একটা সাম্মানিক দেয়া হয়, যাই দেওয়া হয় বোর্ডের তরফ থেকে, সেই সাম্মানিকটা 1 বছর বাদে আবার পরীক্ষা কাছে এগিয়ে এলে দেওয়া হতো। এটা মানে আমি ভাবছিলাম যে আমাকে অনেকেই প্রশ্নটা বাইরে করেন, আমি স্টুডিওতে করিনি, যে এটা কি কিছু করা যায় কিনা। হয়েছে, আমি সেই কথাটাই বলছি। তো স্যার যখন জয়েন করলেন, স্যার জানতে পারলেন যে আমাদের প্রেসিডেন্ট স্যার আমার সঙ্গেই আছেন, উনি জানতে পারলেন যে 1 বছর বাদে দেয়া হয়। কেউ কেউ বোধহয় ওনার সামনেও সেটা উপস্থাপন করেছেন। গত বছর 2024-এ স্যারের ঐকান্তিক প্রচেষ্টা করে 1 বছরে কিন্তু আমরা 2বার পেমেন্ট করেছি। অর্থাৎ 2023-এর যে পেন্ডিং ছিল সেটাও 24-এ দিয়ে দিই। 24-এ যারা এর সঙ্গে পুরো পরীক্ষা প্রসেসের সঙ্গে যুক্ত ছিল সবাইকে কিন্তু দুর্গাপুজোর আগে সমস্ত কিছু মিটিয়ে দেওয়া হয়েছে। এখন রেগুলারাইজ হয়ে গেছে। এবং স্যার আসার আগে বলছিলেন যে আমার একটা চেষ্টা আছে যে এবছর পুজোর আগে নয়, আরো আগে তাদেরটা, মানে পরীক্ষা প্রসেসটা শেষ হয়ে গেলে সবার টাকাগুলো দিয়ে দেওয়া যায় কিনা। তো এটা নিয়ে একটা ইতিবাচক দিক পর্ষদের তরফ থেকে। আরেকটা দিক আছে, সেটা হচ্ছে এবছর মাত্র পরীক্ষা শেষ হলো, তো পরীক্ষার সঙ্গে যুক্ত থাকেন কাস্টোডিয়ানরা। কোন একটা সময় কাস্টোডিয়ান আসতো, মানে আমাদের 2020-এর আগ পর্যন্ত কাস্টোডিয়ানরা হতো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের অফিসার, আধিকারিক বৃন্দরা আসতেন। তো 2020 থেকে কিন্তু কাস্টোডিয়ান সব আমাদের শিক্ষা দপ্তরের অফিসার। তো যেটা উল্লেখযোগ্য দিক, এবছর যেদিন লাস্ট খাতা সংগ্রহ করতে গেল, সেদিন কিন্তু প্রত্যেক কাস্টোডিয়ানের হাতে ওনাদের অনারারিয়ামের চেকটা তুলে দেওয়া হয়েছে। ওরা ভাবতে পারেন, ওরা তো ভাবতেই পারেননি আমাদের এত তাড়াতাড়ি হয়ে যাবে। এবং 2025-এ আমাদের বোর্ডের মধ্যশিক্ষা পর্ষদে যারা বিভিন্ন কনফিডেন্সিয়াল কাজ করেছে, মানে ইমিডিয়েট আফটার কমপ্লিশন অফ দেয়ার ওয়ার্কস, এখন তাদের চেকগুলি রেডি হওয়া চলছে। আরেকটা ইতিবাচক দিক আছে, সেটা হচ্ছে বোর্ডে পরীক্ষার মাধ্যমিকের জন্য 130 টাকা এবং উচ্চ মাধ্যমিকের জন্য 160 টাকা পরীক্ষার ফি নেওয়া হয়, যেটা 2013 সন থেকে চলছে। কিন্তু 2020-এ পর্ষদ কিন্তু মূল্যায়নকারী যারা রয়েছেন, শিক্ষক শিক্ষয়িত্রী, প্রধান শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা যারা রয়েছেন, ওনাদের সাম্মানিকটা কিন্তু 100% ডাবল করে দিয়েছে।
যা, সেটাও একটা ইতিবাচক দিক বলে ফিটা না বাড়িয়ে ফি কিন্তু বাড়েনি। ফি ভালো। কিন্তু বাড়েনি। 2013-তে যা ছিল 2025-এ তাই আছে, কিন্তু সেইটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। আর সমস্ত মূল্যায়নের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেকের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে পর্ষদের তরফ থেকে, সেটা হচ্ছে বিলটা আপনারা, যেহেতু প্রেসিডেন্ট স্যার খুবই অ্যাক্টিভ এবং পজিটিভ, সময়ের আগেই বিল দিয়ে দেওয়ার জন্য যাই যা পাবেন, তো আমাদের পর্ষদের তরফ থেকে একটা বিনীত অনুরোধ থাকবে যে বিল যেটা সাবমিট করবেন সেটা যেন নিখুঁত হয়, লেখাটা যেন পরিষ্কার হয়। পরিষ্কার হয়। আরেকটা বিষয় আছে, আমরা দেখি এই জায়গায় প্রসেসে একটু দেরি হয়। বিলে প্রধান পরীক্ষকের একটা সিগনেচার থাকেন, আমরা দেখি যে পরীক্ষকের খাতাগুলো যোগ দিলে সে 100 খাতা ইভ্যালুয়েশন হয়েছে মোট, তাহলে পরীক্ষকরা যে বিল সাবমিট করেছেন সেটা যোগ দিলে হয়ে যায় 115। এইটা যেন না হয়, এইটা যেন না হয়, যার খাতা দেখা হয়েছে সেটাই যেন আপনার এই যে মেমোটা কাটা হয় সেটার মধ্যে যেন থাকে। তাহলে কি হবে, আমাদের যে প্রসেসটা, স্যারের যে চেষ্টাটা, সেটা আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে। তাহলে রিপিট করে আবার সেটাকে আবার ইভ্যালুয়েট করতে হয়, আবার কাউন্টার চেক করতে হয়, স্ক্রুটিনাইজার কতজন দিলেন, হেড এক্সামিনার কত দিলেন, সেই জায়গায় একটা ভালো সময় নষ্ট। সেখানে একটা আমরা এবং এটা সুবিধা হবে, যারা খাতা দেখেন, এক্সামিনার যারা আছেন, ওরা প্রত্যেকটা বিল সাবমিট করার সময়তে যিনি হেড এক্সামিনার থাকেন ওনার সইটা নিতে হবে ওই বিলের মধ্যে, তাহলে আর নাম্বারের গন্ডগোল হবে না। বিলে নিলেও স্যার আমরা দেখেছি হেড এক্সামিনারের সিগনেচার অনেক ক্ষেত্রে থাকে, কিন্তু যেহেতু লগ বই খেয়াল করেননি সময়ের কারণে বা যে কোনো ব্যস্ততার কারণে অনেক বড় হয়, তো যা দেন তাতেই সিগনেচার করে দেন, সমস্যা ওই জায়গায় গিয়ে আমাদের হয়ে যায়। তো এটা যেন না হয়, একটা চেষ্টা করা হবে যেন সবাই এই জায়গাটা ঠিক রাখেন। তো মোটামুটি আমরা সব দিক আলোচনা করতে পারলাম তো, মনে তো হ্যাঁ মনে হচ্ছে সব দিক আলোচনা করতে পারলাম। আর এখন আপনাদের উপর নির্ভর করা হচ্ছে যে আপনারা খাতা মূল্যায়ন কতটা সুন্দরভাবে করবেন, কতটা ভালোভাবে করবেন এবং ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটাবেন। তবে একটা জিনিস কি স্যার, সেই ছোটবেলা থেকেই মেধা তালিকা প্রকাশ নিয়ে আমাদের মনে খুব একটা উৎসাহ থাকতো, কিন্তু এখন আর সেই মেধা তালিকা দেখা হয় না, কারণ এখন সেভাবে বের হয় না, আর সিস্টেমেও নেই। কিন্তু এটার প্রতি একটা মানুষের আগ্রহ অনেক বেশি ছিল ছোটবেলা থেকেই। এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এবার যখন রেজাল্ট আউট করা হবে, আমাদের হয় কি অ্যাকচুয়ালি একদিনে প্রকাশ করা হয়নি, যেটা আমি যেটা শুনলাম যে প্রথম 10 জন মানে 10টা পজিশন যারা পেয়েছে, হয়তো 15 জন 20 জন ছেলে চলে আসতে পারে, ছেলে মেয়েরা আসতে পারে, এটা পরবর্তী সময়ে রিভিউ করলে পাল্টে যায়, যার ফলে এটা প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয় না। একটা কথা, আমাদের রেজাল্টটা যে আমরা যে পাবলিশ করি, পুরো রেজাল্টটা কিন্তু প্রভিশনাল, কাজেই মেধা তালিকা প্রকাশ করতে আমরা প্রভিশনাল প্রকাশ করতে পারি, কোনো অসুবিধা নেই। তো এই প্রশ্ন করেছেন, আমি বোর্ডে এখনো আলোচনা করিনি, আমার মাথায় মনে আছে এটা, দেখি কিছু করা যায় কিনা, একটা কিছুটা আশাপূর্ণ শোনাতে পারে কিনা সবাই। অনেকে আশা করেন বোর্ডের রেজাল্ট আউট, প্রথম 10 জন কারা পেয়েছে জানলাম না, এটা কি করা, একটু দেখলাম, একটু জানলাম তাদের আসলে কি, এটা একটা ওয়ান কাইন্ড অফ মোটিভেশনাল স্টোরি, মোটিভেশনাল রাইটিং। কারণ আজকালকার ছেলে মেয়েরা তো সেই রকম ভাবে কানেক্টিভিটি থাকে না, ওই পত্রিকায় বেরোলে মা বাবারা একটু ওই দেখো ও এরকম এরকম করেছে, তোমরা একটু শোনো, পড়ো, জানো, ওই আর কি। মোটিভেশনাল বলাতে আরেকটা কথা বলতেই হয়, স্যার কিন্তু চেষ্টা করে একটা বড় লাইব্রেরি এস্টাবলিশ করেছেন, তো যেটা পর্ষদের বা শিক্ষা প্রতিষ্ঠানে থাকা বাঞ্ছনীয় ছিল, অতীতে হয়তো ছিল কিন্তু সেগুলোতে সেমন ভাবে কিছু ছিল না। আমাদের এখন পর্ষদে একটা আপডেট লাইব্রেরি আছে, আমরা চেষ্টা করছি স্যারের সহযোগিতায় যেন সেই লাইব্রেরিটাকে আরো বৃদ্ধি করা যায়। সেখানে অনেক ধরনের বই আছে, আগে যেটা খোঁজাখুঁজি করতে হতো শিক্ষকরা অনেক সময় চাইলে, এখন সেটা পর্ষদেই এস্টাবলিশ হয়েছে, একটা সুন্দর লাইব্রেরি স্থাপন করেছে। একদম এটা শিক্ষা প্রতিষ্ঠানের খুব জরুরি ছিল, সব শিক্ষক শিক্ষিকাদেরও দেখা উচিত এবং জানা উচিত, কারণ অনেক সময় অনেক পুরনো বইও সেই লাইব্রেরিতে আছে। খুব ভালো। তো আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব, তবে যাওয়ার আগে অনেক অনেক ধন্যবাদ জানাবো ডক্টর গণ চৌধুরী স্যারকে। খুব মূল্যবান একটা ভালো সময় আমাদেরকে দিয়েছেন, অনেকগুলো মূল্যবান দিক তুলে ধরেছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের। আর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ খুব বড় একটা নাম এবং বড় একটা কাজ, তো সেই সবগুলো দিক আমরা আলোচনা করতে পারিনি। আমরা চাইবো পরবর্তী সময় আপনি আমাদেরকে যদি আবারও সময় দেন, তাহলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ভর্তি রয়েছে, বিভিন্নভাবে প্যাটার্ন রয়েছে, ফ্রেমওয়ার্ক রয়েছে, এগুলো নিয়েও আমরা পরবর্তী সময়
যেন একটু কথা বলতে পারি বা জানাতে পারি দর্শকদের, আমরা চাইবো আর কি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ জ্যোতির্ময় বাবু আপনাকে। ধন্যবাদ। আমরা আপনার কাছ নমস্কার। থেকে মূল্যবান সময় নমস্কার নিলাম, সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। তো মধ্যশিক্ষা পর্ষদের যে চূড়ান্ত প্রস্তুতি খাতা মূল্যায়ন নিয়ে, সেই উত্তরপত্রের মূল্যায়ন শুরু হয়ে যাবে 2রা এপ্রিল থেকে। তো বেশি কোনো আতঙ্ক বা টেনশনের কোনো দরকার নেই। সবাই পরীক্ষা শেষ আনন্দ করো, রিফ্রেশ থাকো, যা পরীক্ষা দিয়েছো ভালো পরীক্ষা দিয়েছো, ভালো রেজাল্টই হবে। আর শিক্ষক শিক্ষিকারা অবশ্যই অনুগত হয়ে সেই কাজটাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।